বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকালকে ঢাকার আকাশে যে বিমানটি বিধ্বস্ত হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এবং উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানটি আপনারা জানেন বিধ্বস্ত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে এবং বিশেষ করে এই দুর্ঘটনার নির্মমতার শিকার হচ্ছে শিশুরা, স্কুলের ছাত্রছাত্রীরা। অনেকের প্রাণ গেছে। যাদের প্রাণ গেছে তাদের প্রতি আমাদের তাদের আত্মাশান্তি আমরা কামনা করছি, বিদেহী আত্মাশান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের উপরে সমবেদনা। এবং যারা আহত হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের অনেকেরই জীবন আসলে প্রায় যাবার মতো পর্যায়ে বলা যেতে পারে। এই জীবন নিয়ে তাদের বেঁচে থাকাটাও অনেক কঠিন হয়ে উঠবে। তারপরে তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা। এই দুর্ঘটনা এবং দুর্ঘটনার বাইরেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমার ভাই তিনি বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য, জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর পাভেল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই গতকালকের এই দুর্ঘটনা এবং আপনি একজন রাজনীতিতে সক্রিয় মানুষ, তার বাইরেও একজন চিকিৎসকও, সব মিলিয়ে আপনি আপনার প্রতিক্রিয়া একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথমে আমিও আপনার মতন গতকালকে বলতে গেলে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান F-7 দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়েছে এবং তার ফলে অসংখ্য মানুষের বা বিশেষ করে শিশুদের প্রাণহানি এবং হতাহতের ঘটনা ঘটেছে, তাদের প্রত্যেকের বিদেহী আত্মা যেমন আমি শান্তি কামনা করছি, একই সাথে তাদের পরিবারকে শোক সইবার যেন শক্তি মহান আল্লাহ তাআলা দেন, সেটার ব্যাপারেও মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করব। বিশেষ করে এরা শিশুরা, এটা স্কুল কলেজ একটা প্রতিষ্ঠান, তো ফলে শিক্ষার্থী যারা ছিলেন আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তারাই বেশি রয়েছেন। আর ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমার জানা মতে 50 জনের বেশি খুবই গুরুতর আহত, যারা পুড়ে যাওয়া, যারা ভর্তি হয়েছেন তাদেরও জীবন সংখ্যা সৃষ্টি হয়েছে। আপনিও যেমনটি বলছিলেন যে এই পোড়ার ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে 60% বেশি যাদের শরীরের অংশ পুড়ে যায় তাদের বেঁচে থাকাটা খুব কষ্ট বা অসম্ভবই বলতে গেলে। আর তারপরেও যারা জীবিত বেঁচে থাকবেন তাদের জন্য যে ক্ষতি হবে বা যে দীর্ঘস্থায়ী চিকিৎসা এবং বিকৃতির যে আশঙ্কাটা যেটা সৃষ্টি হবে সেটাকে মোকাবেলা কঠিন। তবে আমাদের যে কোনো একটা পরিস্থিতির ক্ষেত্রে তো সত্যতা বা ঘটনার বাস্তবতাকে মেনে নিতেই হবে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন দলের সকল স্তরের নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের নেতৃত্বে যে টিমটি আছে তাদেরকে আহতদের পাশে যাওয়া, তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে দিয়াবাড়িতে সেই স্কুলে গিয়ে তাদেরকে উদ্ধারের কাজে অংশ নেওয়া এবং হাসপাতালে চিকিৎসাধীনদের পাশে সর্বতভাবে থাকার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। আমরা চাইব যে এই ধরনের দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সেটাকে যতটা সীমিত করা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ভবিষ্যতে থাকবে এবং আমরা কীভাবে এটাকে প্রতিহত বা এটাকে কমাতে পারি সে ব্যাপারে। এমনি আপনি নিজেও একজন চিকিৎসক, আপনার কোনো পরামর্শ আছে বিশেষ করে যারা আহত হলেন তাদের জন্য? বা প্রথম যেটি পরামর্শ সরকারের দিক থেকে বা হসপিটালগুলো বা স্বাস্থ্য বিভাগের জন্য, আপনার যে কারোর জন্য যদি কোনো এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথমে যেটা হয় তাদের ফ্লুইড রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। পুড়ে গেলে বা শরীরের ভেতর থেকে যে তরলটি বেরিয়ে যায় সেটাকে প্রথমে তার ঘাটতিটা পূরণ করতে হয় এবং পুড়ে যাওয়ার ফলে হয় কি একটা মানুষ তার সবচেয়েতে সংক্রমণ ঝুঁকিতে থাকেন আর কি, ইনফেকশনের খুবই ঝুঁকি থাকে। তো ফলে তাদেরকে অনেকেই হয়তো যারা আত্মীয় স্বজনরা যারা দেখা করতে যাবেন তাদেরকে বলতে হবে যে না, এই মুহূর্তে তাদের কাছে একদমই যাওয়া ঠিক হবে না, কারণ একটা নবজাতক শিশু যতটা তার প্রতিরোধ ক্ষমতা থাকে পুড়ে যাওয়া একটা মানুষের প্রতিরোধ ক্ষমতা তার চেয়ে তো অনেক কম। ফলে চিকিৎসকরা সর্বত্র চেষ্টা করছে, আমি জানি আমার বার্ন ইনস্টিটিউশনে আমার যারা সহকর্মী ইতিপূর্বে যারা ছিলেন, আমার ছাত্ররাও আছেন ওখানে, তাদের কাছে আমি জেনেছি যে তারা সর্বত্র চেষ্টা করছে, সমস্ত টিম তারা সেখানে মোবিলাইজ করেছে। এই ক্ষেত্রে রক্তের প্রয়োজন একটা আছে, সেটা হয়তো এই মুহূর্তে যতটা তারপরে হয়তো 2-1 দিন পরের প্রয়োজন, বা এই মুহূর্তে সিরাম বা ফ্লুইড যেটা লাগবে সেটার জন্য উচিত হবে, যেটা যেমন আমাদের দলের পক্ষ থেকে তরুণদের নির্দেশনা দেওয়া হয়েছে যে রক্তদানের জন্য। ফলে সমাজের প্রত্যেক স্তরের যারা সক্ষম যারা ব্যক্তি আছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা স্বেচ্ছায় রক্তদানটা করতে পারেন আর কি। আর এমনিতে অন্যদের যারা স্বাস্থ্য সহায়তা যে সমস্ত সহায়তার প্রয়োজন হবে, ওষুধপত্র বা অন্য কোনো কিছু, সেটার ক্ষেত্রেও
হাসপাতাল কর্তৃপক্ষ বা ইনস্টিটিউট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে তারা জরুরি ভিত্তিতে তাদের যে নিজেদের স্টকে হয়তো তাদের যথেষ্ট সেই রকম চিকিৎসা সামগ্রী নাও থাকতে পারে, সেটা খুব তাড়াতাড়ি দ্রুত সেটাকে মোবিলাইজ করে তার ঘাটতিটা পূরণ করে আগামী কয়েকদিন যেন চিকিৎসার ক্ষেত্রে যখন এরকম কোনো সংকট তৈরি না হয় সেটা দেখা। থ্যাংক ইউ। মিস্টার গোলাম সরোয়ার মিলন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক জনাব জিল্লুর রহমান সাহেব আপনাকে এবং আমার সহ আলোচক ডক্টর মওদুদ হোসেন আলমগীর ভাই। আজকে অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হয় যে আমাদের জাতির ভবিষ্যৎ যারা শিশু, একটি যে বিমান দুর্ঘটনা হয়ে গেল তার মাধ্যমে প্রায় এখন পর্যন্ত জানা মতে 20 জনের নিহত হয়েছেন, প্রায় শতাধিক আজকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাই আমি আপনাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, শ্রদ্ধা। পাশাপাশি আমার পরামর্শ হচ্ছে যে এই যে দুর্ঘটনা তো দুর্ঘটনা, এর পিছনে কোনো কারণ আছে কিনা এটা একটু খুঁজে দেখা দরকার, যে অন্য কিছু নাশকতামূলক কিছু ছিল কিনা, নাম্বার 1। নাম্বার 2, যেটা হয়েছে এটা তো আর ফেরত আসবে না, এদেরকে সুচিকিৎসা, যেটা ডক্টর মওদুদ সাহেব বলেছেন, পাশাপাশি ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। এই কারণ এখানে অনেক ভবিষ্যৎ, একটা পরিবারের অনেক সন্তানের উপর স্বপ্ন ছিল, আজকে তারা হারিয়ে গেছে। সুতরাং আমরা অনুরোধ করতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে, যাতে করে এই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এই সমস্ত পরিবারবর্গকে যাতে আমরা সবাই একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, কারণ আমরা একটা মানবিক সমাজ গঠন করতে চাই, এগিয়ে আসি যার যার মতো করে, এবং একটা প্ল্যান করা দরকার, এবং সরকার যাতে এদিকে আশু পদক্ষেপ গ্রহণ করে এবং এদিকে মানে নির্দিষ্ট একটি তারা এদিকে চোখ রাখে, এটাই আমার অনুরোধ। দর্শক, আমি খুব সচেতনভাবে আসলে সংখ্যাটা বলিনি, কারণ সময় যত গড়াতে থাকবে হতাহতের সংখ্যা আসলে অন্তত বেশ কিছুটা সময় বাড়তে থাকবে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। বাট এই সংখ্যাটা আসলে স্থির করে এখনই আমরা বলতে পারছি না। আমি একটু রাজনৈতিক প্রসঙ্গে যেতে চাই। প্রফেসর ডক্টর মওদুদ হোসেন, কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ গতকালকে বলেছেন যে আগামী 10 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করলে তিনি আশা করছেন যে একটা ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। সো আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, আপনার কাছ থেকে প্রথমে যে কী ধরনের কনসেনসাস, বা এটা কি শুধু একটা কথার কথা, যেমনটা বাংলাদেশে সবসময় আমরা সংস্কার শব্দটা ব্যবহার করি বটেই, বা এই সরকারও ব্যবহার করছে, কিন্তু সংস্কারের কিছু যেমন দেখছি না। আপনি কি দেখছেন কোনো ঐকমত্য, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব? ঐকমত্যটা হওয়াটা জরুরি। ঐকমত্যের ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প নেই, কারণ আপনিও জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি বিষয় ঐকমত্য হওয়া জরুরি, এবং তাহলে তো এত রাজনৈতিক দল থাকবে কেন যদি আপনি সব বিষয়ে ঐকমত্য হয়ে যায়? ঐকমত্য বলতে আমি কথাটা বোঝাতে চেয়েছি এরকম যে আমরা যে গত 17টি বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটুকু করেছি, সেই আন্দোলনের মূল স্পিরিটটাকে ধারণ করবার ঐক্যটার কথা বলছি। তারপর রাজনৈতিক বিভাজন, রাজনৈতিক মতাদর্শগত যে পার্থক্য, সেটা সবার সাথে থাকবে। কারণ এটা যেহেতু অনেক দলই বলছে যে এটি তাদের পূর্ব শর্ত হিসেবে অনেকে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন, যে এখানে এর বিকল্প তারা মানবার জন্য হয়তো প্রস্তুত নন। বিএনপি সবসময় আপনারা জানেন যে একটা অ্যাকোমোডেটিভ একটা দল। আমরা কিন্তু এই সংস্কার প্রস্তাবনা যখন জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পরে যেটি আলোচনা এসেছে, তার 2 বছর আগে থেকে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা সংস্কারের যে কথাগুলো বলা হয়েছে, মূলত আলোচনাটা সেই প্রসঙ্গের জায়গাতেই আছে। আমরা যদি এই বেসিক জায়গাগুলোতে যদি ঠিক রেখে ঐকমত্যের কথা বলি, তাহলে কিন্তু সমস্যাটি হয় না। কিন্তু আমরা যদি কিছু প্রাসঙ্গিকতাকে যদি ব্যক্তিগত প্রত্যাশার কাছে নিয়ে যায়, বা দলীয় প্রত্যাশাটাকে যদি ঐক্যের সাথে জুড়ে দিই, সেখানে কিন্তু ঐক্য একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি করে আর কি। কিন্তু আমাদের যদি মোটা দাগে এরকম থাকে যে আমরা স্বৈরতন্ত্রের আবির্ভাব চাই না, তাদের পুনর্জাগরণ চাই না, দেশের মানুষের কথা বলার স্বাধীনতার সুযোগ চাই, আমরা যদি বলি যে কর্মসংস্থান করে তারুণ্যকে তাদের পেশায় তাদের দক্ষতাকে মূল্যায়ন করবার কথা বলি, একটা সুসংহত একটা শিক্ষা ব্যবস্থার কথা বলি, জনগণের স্বাস্থ্য চাহিদার কথা যদি বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি, নারীর স্বাধীনতার কথা যদি বলি, সার্বিকভাবে আমাদের দেশের পরিবেশগত যে আমরা ঠিক যথাযথ ব্যবহার যেটাকে করতে পারিনি, সেই জায়গাগুলোতে ঐকমতের কোনো রকম সমস্যা নেই। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে ঐকমতের জায়গায় এনে আমরা একটা রাজনৈতিক সংস্কৃতিটাকে এমন জায়গায় নিই যেন
ভিন্ন মতকে আমি সহ্য করব, কিন্তু গণতান্ত্রিক অধিকারকে আমি সমুন্নত রেখে জনগণের প্রত্যাশাকে আমি সবচাইতে বেশি সম্মানিত করতে চাইব। অর্থাৎ যেটার সবচাইতে বড় পদ্ধতি হচ্ছে একটা নির্বাচন, এবং সেই নির্বাচনকে জটিল করা, প্রশ্নবিদ্ধ করার কাজের ভেতরে আমি যাব না। কারণ গত 17টি বছর ধরে তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনেরই প্রত্যাশা করেছি। তো সেই নির্বাচনটা যখন আমাদের সামনে এসে গেছে, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি, সেই জায়গায় অন্যান্য যুক্তিগুলোকে সামনে এনে এই নির্বাচনকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টার মধ্যে আমরা আছি, যে বলছি এটা না হলে নির্বাচন করা যাবে না বা করতে দেওয়া যাবে হবে না, এই ধরনের ব্যাপারটা কিন্তু ঐক্যমতের পথে সবচেয়ে বড় বাধা। এই বাধাটাকে আমাদের দূর করতে হবে। একটা মিনিমাম কমন কনসেনসাস তো হতেই পারে, যে আমরা মূলত যে কয়টা কথার কথা বললাম, যে মৌলিক যে জায়গাগুলোতে আমাদের ঐক্যমতের জায়গা আছে, সেটাতে যদি আমরা ঠিক থাকতে চাই, আমরা যদি কোনো গোষ্ঠী স্বার্থ বা দলীয় স্বার্থকে যদি এখানে সামনে না আনি, তাহলে ঐক্যমত্যটা হতে পারে। আর যদি গোষ্ঠী স্বার্থ বা দলের ছোট একটা চাওয়াকে বা আমার অ্যাম্বিশনকে সেখানে যদি আমি ইনকর্পোরেটেড করে যদি আমি কোনো একটা সেই ঐক্যের কথা বলি বা সনদের কথা বলি বা ঐক্যমতের কথা বলি, তাহলে কিন্তু ঐক্যমতটাকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই, সেটা কিন্তু আমি নিজে জানিয়ে দিলাম। তো সেই জায়গাতে সতর্ক থাকার দরকার আছে। সবারই উচিত, দেশের মানুষেরও এটা বোঝা দরকার যে তাদের চাওয়াটা কিন্তু অত বড় নয়, তারা কিন্তু সত্যিকার একটা নিজেদের বাংলাদেশ চান। যেমন ধরেন জামায়াত ইসলামী, এনসিপি, তারা এখন পিআর নিয়ে কথা বলছে, এবং পিআরের বিষয়ে ঐকমত্য না হলে নির্বাচনই হবে না, বা পিআর বাস্তবায়ন না হলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এমনকি আপনি জানেন যে সম্প্রতি জামাত যে ঢাকায় মহাসমাবেশ করলো সোহরাওয়ার্দী উদ্যানে, এবং গত স্বাধীনতার পরে আসলে তারা সোহরাওয়ার্দী উদ্যানে কখনই সমাবেশ করতে পারেনি। তো প্রফেসর ইউনূসের সরকারের সময় তারা প্রথমবারের মতো সেটা করতে পারলো, সেটাও একটা দেখবার বিষয়। কিন্তু সেখানেও তারা এটা বলছেন, এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিএনপিকে আমন্ত্রণ জানায়নি, কেননা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি পিআরের পক্ষে নয়, সেই কারণে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। তো আপনি এই ব্যাপারটাকে একটু এইভাবে দেখেন, একটু আমরা দেখি না কেন। আমার গত 17টি বছর পিআর নামে কোনো শব্দের সাথে কি আমরা পরিচিত ছিলাম? আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরতন্ত্র বিরোধী যে আন্দোলন ছিল, সেখানে পিআর নামে কোনো শব্দ ছিল? তাহলে যেটি আলোচনায় নেই, জনপ্রত্যাশার সাথে যার কোনো সম্পৃক্তি নেই, এমনকি জুলাই অভ্যুত্থানের ভেতরে কখনও কিন্তু কেউ পিআর শব্দটি নিয়ে কোনো কথা বলেনি যে এই আলোকে বা এই চেতনায় পিআর, এই চেতনার ভেতর দিয়ে আমরা অভ্যুত্থানের দিকে যাচ্ছি। সেখানে হঠাৎ করে পিআর শব্দটি কেন এলো? এবং আপনি নিজেও জানেন যে পিআর পদ্ধতি কিন্তু যারা বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে, যারা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে আছেন, সেই দেশ যেগুলো যারা এটাকে চর্চা করে, ভারত বলি, আমি গ্রেট ব্রিটেন বলি কিংবা আমেরিকা বলি, তারা তো কেউ এই পিআর পদ্ধতি দিয়ে কিন্তু দেশ পরিচালনা করে না। এবং পিআর পদ্ধতিতে যারা 2-1টি দেশ যাদের ভিতরে আমরা দেখেছি, সেখানে একটা অস্থিতিশীল সরকার, যে সরকারটা 3-4 মাস পর্যন্ত টিকতে পারে না। অর্থাৎ এটা তো খুবই অস্বাভাবিক, আপনি নিজেও চিন্তা করে দেখবেন। সেটা হলো যে একটা সরকার গঠন করবার জন্য 51% ভোট না পেলে একটা দল তার সংখ্যাগরিষ্ঠতাই পাবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেন, পৃথিবীর কোনো রাজনৈতিক ইতিহাসে যে দেশে বহুগুলো দল আছে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আছে, তাতে একটা দল অর্ধেকটার বেশি ভোট পেয়ে যাবে এবং তারা সেই শক্তি নিয়ে সরকার গঠন করবে, এটা কিন্তু খুব প্রত্যাশিত জিনিস না। আমাদের দেশের যদি আমরা নির্বাচনের ফলাফলে যদি বিশ্লেষণে যাই, তাহলে কখনো কোনো দলই সর্বোচ্চ জনপ্রিয়তার অবস্থাতেও কিন্তু এরকম কোনো ফলাফল তাদের পক্ষে ছিল না। তো ফলে পিআর পদ্ধতিটা আমার মনে, এবং আমার যেটা আরেকটা প্রশ্ন রাখতে চাই, এই দেশের 18-20 কোটি মানুষের ভেতরে 0.1% মানুষও কিন্তু পিআর বোঝে না। যারা পিআর বলছেন তারাও হয়তো বোঝেন না, তারাও পিআর কথাটি পিআর হিসেবে বলছেন। এটার কিন্তু বাস্তবের যে কিভাবে কোন প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা এটাও বলছেন যে পিআর হবে, তো সেখানে আমরা তো জানি যে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থাপনায় আমরা দেখি যে একজন সংসদ সদস্য যখন সংসদে দাঁড়ান, তিনি মিলন ভাইরাও নিজেরাও করেছেন যে প্রথমে তিনি তার এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। তো পিআর পদ্ধতি তো এলাকা বলে কিছু নেই, একটা দলের শুধুমাত্র প্রতীককে আমি নির্বাচন করব। তো সেখানে ওনারা কিন্তু এটা ভাবছেন না কেন যে পতিত স্বৈরাচারের কথা তারা বলছেন, তারা যদি এই নিবন্ধিত কোনো একটা দলকে যদি বলে যে ঠিক আছে, আমার যখন প্রতীক নেই তখন আমার সমর্থনটা তোমাকে আমি দেবো, কিন্তু তুমি আমার দলের শিখণ্ডী হয়ে থেকো, তাহলে ওই ভোটগুলো যদি তাদের সেই দলীয় প্রতীকে যায়, তাহলে স্বৈরাচারকে আপনি নির্বাচনে কোথায় দেবেন? তাদের তো আপনি অ্যাকোমোডেট করার জন্য পিআরের পদ্ধতিটা আনছেন। তাহলে পিআর নিয়ে ব্যাপক আলোচনা আমরা কেন করি না? কারণ এটা আমরা জানি যে এটা একটা অর্থহীন আলোচনা, অযৌক্তিক আলোচনা, সময়ক্ষেপণ, কালক্ষেপণ, এবং নির্বাচন ব্যবস্থাটাকে শুধুমাত্র প্রশ্নবিদ্ধ করা ছাড়া এর কোনো উদ্দেশ্য নেই। আরেকটা জিনিস হচ্ছে পিআরের, যদি আপনি আরেকটা ব্যাপার অনেকে আনেন কিনা জানি না, আমাদের দেশে কিন্তু ভোটের আধিক্য এবং কনসেন্ট্রেশন কিন্তু শহরকেন্দ্রিক। আপনি নিজেও জানেন যে
মফস্বল শহরের জেলাগুলোর অনেকগুলো আসন কিন্তু কমিয়ে দিয়ে কিন্তু আমরা এই সমস্ত যেগুলো মহানগর সেগুলো কিন্তু আসন সংখ্যা বাড়িয়েছি। তো ফলে যখন একটা দল জানবে যে আমার শুধুমাত্র বেশি ভোট পেলে আমি সংখ্যানুপাতে আমি এগিয়ে থাকবো, তাহলে দেখবেন গ্রামে কোনো নির্বাচন প্রচারণা কেউ চালাবে না, শহরে যারা নির্বাচন প্রচারণা কেন্দ্রীভূত করবেন। ফলে জনমানুষের যে প্রত্যাশা সেটি এখানে পূরণ হওয়ার কিছু নেই। আরেকটা বিষয় হলো যে আপনি যেহেতু প্রার্থী জানবেন না, শুধুমাত্র দল তার আসনটা পাবে এবং পরবর্তী পর্যায়ে দল তার মনোনয়ন প্রার্থী জানবে, ওই যে প্রার্থীর একটা লিস্ট থাকবে, তারা দেবেন ঠিকই, কিন্তু সেই লিস্টে তো তার 300 জনের নাম দেবেন, 300 জনের নাম দেবেন। তো আমি যদি আপনাকে আরেকটু প্রশ্ন করি, বাংলাদেশের কয়টা দল আছে যারা 300 আসনে 300 জনের নাম দিতে পারেন? এবং 300 জনের নাম যদি আপনি দেন, সেই নামে পরিবর্তন করতে পারবেন না, এবং সেটা তো অর্ডার অনুযায়ী দিতে হবে। অর্থাৎ আপনি যদি 10টা পান তাহলে প্রথম 10টাকে আপনি দিতে পারবেন। আপনার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য যদি 30 নম্বরে হয়, তাকে কিন্তু ওখানে আনতে পারবেন না। তো ফলে এই ধরনের অবাস্তব চিন্তা এবং 30 নম্বর বা 50 নম্বরে যে থাকবেন তার আবার দলের নেতৃত্বের প্রতি তার মানে শুরুতেই প্রতিক্রিয়াটা নেগেটিভ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে তখন যেহেতু কোনো একটা দলের পক্ষে নিরঙ্কুশ কেন, শুধুমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতাও পাওয়া অসম্ভব, ফলে আমরা জেনে শুনে কিন্তু একটা কোয়ালিশন সরকারের দিকে আগামী সরকারকে নিচ্ছি। আর একটা কোয়ালিশন সরকারের সাথে সেই চাওয়া পাওয়ার হিসাবে যদি কেউ বলে যে ছোট দল যে আমাকে এতগুলো মন্ত্রিত্ব না দিলে আমি সরকারে যাব না, তাহলে যে সরকারটা তৈরি হবে তার আমাদের দরকার হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্র গঠনের প্রয়োজন। আমাদের দেশটা এখন একটা ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে আছে। এই রাষ্ট্র গঠন করার জন্য এখন দরকার হচ্ছে একটা স্থায়ী সরকার, জনগণের প্রত্যাশিত একটা সরকার। সেখানে যদি এরকম প্রতি মুহূর্তে একটা অনিশ্চিত সরকার থাকে যে আমি যে কোনো মুহূর্তে আস্থা ভোটে হেরে যাব, সেই ব্যবস্থাপনাতে যে পিআর পদ্ধতির যারা কথা ভাবছে তারা আমার মনে হয় দেশের জন্য কোনো মঙ্গল চিন্তা করে তারা এটা করছে। জাতীয় ঐকমত্য এবং পিআরের প্রসঙ্গটা টানলাম কারণ এটা এখন ইস্যু, কালকে হয়তো আরেকটা নতুন ইস্যু সামনে আসতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার বক্তব্যের প্রশ্নে যাওয়ার আগে আমি দুটি কথা, যেহেতু আমাকে পরিচয় করে দিয়েছেন, জনতা পার্টি বাংলাদেশের জন্ম হয়েছে বিগত 24শে এপ্রিল। সেখানে আমাদের লক্ষ্য ছিল যে 71-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে আকাঙ্ক্ষা এবং 24শের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই দুইটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশের পথ চলা, এটাকে লক্ষ্য রেখে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা একটি মধ্যপন্থী উদার রাজনৈতিক দল হিসাবে আমরা আত্মপ্রকাশ ঘটেছি এবং সেই চলার পথে আপনি যে প্রশ্নটা করলেন, আমাদেরও ওই বক্তব্য এই ব্যাপারে, যদিও আমরা ঐকমত্য কমিশনে আমরা এখনও নিবন্ধন প্রক্রিয়া চলছে, আশা করি নিবন্ধন হয়ে যাবে। তো যেটা আপনি প্রশ্ন তুলেছেন তার আগে বলতে চাই, দেখেন ঐকমত্যের ব্যাপারেই আসি। আমি কিন্তু এই সরকার সম্পর্কে কিছু কথা আগে বলে নিলে তাহলে আমার বলার ধারাবাহিকতা তো ঠিক থাকবে। দেখেন, বর্তমান যে ঐকমত্য কমিশনের যে আলোচনাটা আনলেন, কখন আনলেন? যখন দেশে আমরা দেখছি একটি অস্থিতিশীলতা আপামর জনতাকে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় মধ্যে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে এটা কি বলবো, একটা দুর্বল সরকার, অথবা দেবপ্রিয় চট্টোপাধ্যায়ের ভাষায় যে খুব কি নিরীহ সরকার, হ্যাঁ, বোবা সরকার। অর্থাৎ উনি আমার মনে হয় একটু খানিকটা ব্যঙ্গ করে বলছেন। আমি বলবো, এবং আমরা যদি ইয়ের কথা বলি, যে একে আজাদ এফবিসিসির, জি আমি ওই পয়েন্টে আসতেছি। আমি বলবো যে এই সরকার, দেখেন, প্রথমে ডক্টর ইউনূস 40 বছর এত খারাপ অবস্থা, দেশবাসী কিন্তু দেখেন একটা ফ্যাসিবাদ পতনের পর 5ই আগস্টের পর ডক্টর ইউনূস সাহেবকে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা আস্থা নিয়ে তাকে কিন্তু বসিয়েছিল। কিন্তু আজকের প্রেক্ষাপটে কি দাঁড়াচ্ছে? এই সরকার ভাবটা এরকম যে সব জানতা, সে সব কিছু জানে, একদম সমন্বয়হীনতা আমরা দেখছি। এবং দেশ পরিচালনায় কিংবা আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা দেখছি যে প্রত্যাশিত ফলাফল জনগণ দেখতে পাচ্ছে না। এবং সংস্কার সাধনের ক্ষেত্রে আপনি যে কথা বলছেন আমি সেটাই আসি, ধীর গতিতে অগ্রগতি হচ্ছে। যদিও একটি আমি তাদের পক্ষে পজিটিভলি বলতে চাই, আলোচনার সংস্কৃতি তারা তৈরি করেছেন এই ঐকমত্য কমিশন, কিন্তু আলোচনার সংস্কৃতি তৈরি করলেও কিন্তু রাজনীতির বিভাজনটা দিন দিন যেন আজকে আবারও বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে অনেক অংশীজনকে বাইরে রেখে, মানে তারা যে একটা এলিট সংস্কারে ব্যস্ত আমার কাছে মনে হয়েছে। এবং আমার কাছে আরও মনে হয়েছে যে তারা জুলাই সনদটা নামে বর্তমান সরকার একটা বৈধতামূলক একটা স্বীকৃতি চায়। এটা হলো আমার এবং এটাই মনে হচ্ছে তাদের লক্ষণ। তারা কখনো বিএনপির ঘাড়ে, কখনো জামাতের ঘাড়ে,
কখনো এনসিবির ঘাড়ে ভর করে বিভাজন সৃষ্টি করে যে অবস্থা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা ভালো দেখছি না। দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফটোর ওপর যে তাণ্ডবটা দেখলাম, এটা কিন্তু মানুষের অনুভূতিকে আঘাত করেছে। কিংবা আপনি যদি ধরেন আজকে ওনার পার্টির তারেক রহমান, কিংবা আমি ইসলামী আন্দোলনের নেতা বলেন, জামাত, এই যে পারস্পরিক বিভাজনের যে মানে কারবার ছোড়াছুরি, আমরা এই ফ্যাসিবাদের আগে বলতাম যে দোষারোপ রাজনীতি যাতে আমরা না করি, আমরা যাতে একটা ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করি, সেটা না করে আজকে আপনি যে কথাগুলি বললেন, এটা তো একটা কাগজে কলমে হইতে পারে। সত্যিকারভাবে কি আমাদের মানসিক মানে সংস্কার করতে পেরেছি? আপনার মনে থাকার কথা, আমি নিজেও কিন্তু পরিবর্তনের পক্ষে, সংস্কার পক্ষে 111-এর সময় কিন্তু আপনার টেবিলে এখানে অনেক কথা বলেছি, এটা বলে আর আমি করতে চাই না। তো এখন সত্যিকারভাবে একটা জাতীয় ঐক্য কিন্তু আমাদের দরকার, যেটা উনি বলেছেন, আমি আপনার সাথে একমত। এবং এইটা তাহলে কী করতে হবে, আমি মনে করি যে আপনার সাথে একটু বলতে চাই যে অনেক ব্যাপারে কিন্তু ঐক্যমত হয়ে গেছে। এটা কিন্তু ডিক্লেয়ার করলেই কিন্তু আমি আপনার এখানে বলেছিলাম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, আজ থেকে 8 মাস আগে বলেছিলাম, আপনার রেকর্ডই আছে এই 5ই আগস্টের পরে, যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। এই কথা অনেকেই বলেছেন। আজকে যারা এই বিভিন্ন ইস্যু তৈরি করতেছেন তারাও অনেকে বলেছেন, এটা টকশোতে রেকর্ড আছে। আমরা ফেব্রুয়ারিটা পার হওয়াটা উচিত নয়। এটা যদি ফেব্রুয়ারি পার হয় তাহলে দেশে অন্য ঘটনা ঘটবে, অন্য ষড়যন্ত্র হবে। আমরা এই দেশে একটা ষড়যন্ত্রের উর্বর স্থান হিসাবে দেশীয় এবং আন্তর্জাতিক এই তৈরি হবে। আচ্ছা, এখন বলতে পারেন যে জুলাই সনদ একটা, জাতীয় সনদ একটা, জুলাই ঘোষণাপত্র একটা, জাতীয় সনদ একটা। এখন ঐক্যমতের জায়গা যেটা বলবো, যেমন আমি আপনি যেটা যেখানে জোর দিচ্ছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, তার আগে নয় কেন? না, তার আগে নয় কেন, আমি ভেরি গুড, আমি ওই কথায় আসছি। আমি তার আগে নয় কেন একটা বলি, এখনো পুলিশ কিন্তু তার মনোবল ফিরবে, যেটা 11 মাসে হয়নি, সেটা যে পরে, না সেটি আমি আসছি 6 মাসে হবে। আমি যেহেতু প্রথমেই বলেছিলাম যে একটা ব্যাক ক্যালকুলেশন করে অন্যভাবে দেখেন না কেন, যদি নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে যারা ইনঅ্যাক্টিভ আছে তারা সবাই অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ তারা একটা এক ধরনের সেন্স অফ ডিরেকশন। এখানে কিন্তু আমি বলেছিলাম, আপনি লাস্ট রেকর্ডটা দেখেন, যে আমি বলেছিলাম যে ইনু সাহেব একটা সুনির্দিষ্ট ডেট ডিক্লেয়ার করে ওইখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে যে এতদিন 3 মাস আগে ডিক্লেয়ার করতে হবে, তার 3 মাস আগে আমার এই সংস্কার, তার 3 মাস আগে এই সংস্কার, এই কথাটা আমি বলেছিলাম আপনাকে। আর কী কারণে ডিসেম্বর নয় কিংবা ফেব্রুয়ারি? যে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, পুলিশের একটা সংস্কার কমিশন হলো, কি সংস্কারটা হয়েছে? একমাত্র পোশাকের পরিবর্তন, এবং যেখানে আবার বড় অঙ্কের বিনিয়োগ দরকার, অন্য কোনো সংস্কার হয়নি। সেটাই তো বলছি যে আমি আপনাকে বলবো, যেমন ধরেন আজকে কতগুলি জায়গায় যে ঐক্যমত হয়েছে, বিএনপির পক্ষ থেকে 31 দফা যে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, এটা তো ব্যাপারে তো একমত হয়েছে সবাই। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটা তো এক হয়েছে। 2, তত্ত্বাবধায়ক সরকার এক হয়েছে। নিম্নকক্ষ উচ্চকক্ষ, প্রশ্ন হলো প্রক্রিয়া নিয়ে, সেটা পরবর্তীতে এখন যদি A to Z পর্যন্ত করতে যায় তাহলে তো কখনোই হবে না। তো সুতরাং এইখানে আমি যেটা মনে করি যে আপনি যে পিআরের কথাটা বললেন, যে আজকে জামাত এনসিপি পিআর চাচ্ছে, আমি কিন্তু এটা আমার কিংবা আমাদের অবস্থান ইসলামী আন্দোলন, এটা ভালো। আমি মনে করি, আমি গতকালকে না পরশুদিনই একটা অনুষ্ঠানে বলছি যে আজকে উচিত সমস্ত জাতীয়তাবাদী শক্তির ঐক্যের একটা দরকার, কারণ এই দেশ কখনো ধর্মান্ধ নয়, ধর্মভীরু। আমি কিন্তু শ্রদ্ধা রেখেই বলতে চাই, জামাত কিংবা ইসলামী আন্দোলন তারা নিশ্চয়ই ধর্মান্ধ হবেন না, নিশ্চয়ই এটাকে তালেবান রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না, তারা একটা উদার গণতান্ত্রিক ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে করবেন। আমিও সেই ভ্যালুজে বিশ্বাস করি। সুতরাং এইখানে কিন্তু আমরা চাই যে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক দলগুলি যদি হোক না কেন, কারণ আওয়ামী লীগ কিন্তু আগামী আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। আপনি বলেন কি হোক বলছেন? আমি বলছি মুসলিম মানে ইসলামিক যে একটা সেন্টিমেন্ট, তাদের একটা জোট হোক, একটা মনে করুন জাতীয়তাবাদী জোট হোক, ইলেকশন হোক, জনগণ যাকে মনে করে তাকে দিবে। সবকিছু তো জোটই করতে হবে, এটা না, তার তো জোটের কথা বলছে। আমি বলতেছি কেন, আপনি তারেক রহমান সাহেব তো বলছেন যে উনি ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবেন। আমি জোট হইতে হবে যার যার অবস্থান থেকে করতে পারে, আসল সমঝোতার ভিত্তিতে হইতে পারে। আমাদের দেশে কালচার তো এটা, পাকিস্তান, ভারত, নেপাল সহ সব জায়গায় জোটের কালচার আছে। আপনি জোটকে হতেই হবে যেমন, এটা ঠিক না। আবার জোট হলে দোষ, এইটাও দোষ না, এটাকে মনে রাখতে হবে। তো আমি পিআরের ব্যাপারে যেটা মনে করি যে নিম্নকক্ষে বিদ্যমান প্রচলিত ব্যবস্থায় কনস্টিটিউশন ওয়াইজ নির্বাচন হোক,
উচ্চকক্ষে গিয়ে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী নমিনেশন দিয়ে দেওয়া হোক, তাহলে তো কোনো ঝগড়া থাকে না। নমিনেশন দিয়ে দেবে, মানে আপনি বলছেন পিয়ার উচ্চকক্ষে সাপোজ ধরেন বিএনপি বড় স্টেক হোল্ডার, সে ধরেন 40% পেলে, একটা কথার কথা, আমি রাফলি একটা 40% যে কয়জন আসে, জামাত ইসলাম ধরেন যেই পার্সেন্টেজ পায় তারা দিল, কিংবা অন্যান্য দল ছোটো ছোটো দল যে পার্সেন্টেজ পাচ্ছে সেই ভিত্তিতে তারা উচ্চকক্ষের নমিনেশন দিয়ে 100 সিট ভাগ দিয়ে দেওয়া হোক। আমার মনে হয় সেখানে তো আবার দেখতে হবে তাহলে উচ্চকক্ষের ক্ষমতা কি থাকবে না থাকবে, সেটা তো সেই উচ্চকক্ষের ব্যাপারটা এখন। তাহলে আপনি কি বলেন নির্বাচন এইখানে তো যারা আজকে যাচ্ছেন, আমরা তো যেতে পারছি না, তারা গিয়ে তো সেই কথাগুলি বলুক যে উচ্চকক্ষের এরিয়াটা কতটুকু, তারা কি করবে, এই কথাগুলি তো আসছে না। আজকে সুস্থ রাজনীতির সংস্কৃতি বিকাশের কথা আসতেছে না। আমি মূল পয়েন্টে আসি, আমাকে 1 মিনিট সময় দিবেন। আমি মূল পয়েন্টে যে কথাটা বলতে চাই যে দেখেন, আজকে রাজনীতি কিন্তু যে রাজনীতি করবে তাকে অর্থনীতি বুঝতে হবে, জিও পলিটিক্স বুঝতে হবে। দেখেন ট্রাম্প প্রশাসন একটা যে এটা এই পর্বে বলবো না পরে বলবো, আমার মনে হয় শুল্কের ইস্যুটা, আমি শুল্কের ইস্যুটা বলতে চাই এই কারণে, দেখেন এই যে সর্বজনতা সরকার বলছি, আজকে আমি বিজেপির সাথে জড়িত ছিলাম, জানেন, এখনও আছি। আমার কথা হলো কি যে তারা ব্যবসায়ীদেরকে তারা ইনভলভ করে নাই, এখন বলছে করবে না, এখন তো সবে শেষ, আর 10 দিন আছে। আমি আপনাকে বলি, ভারত 4 মাস আগে লবিস্ট নিয়োগ করেছে। আপনার বলেন অন্যান্য দেশ যেগুলো আছে, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারত অলরেডি 26% তারা কিন্তু একটা লবিং করে একটা জায়গায় আছে, কিন্তু তাদের এটা কথা রয়েছে। অন্যান্যগুলি 20% আসছে কিন্তু ভিয়েতনাম এবং কম্বোডিয়া। আমি একজন ক্ষুদ্র গার্মেন্টস ওনার হিসাবে আমি বলবো, কিংবা গার্মেন্টস সেক্টর থেকে বলতে চাই যে এই যে অবস্থা, আমরা যে নিগোসিয়েশনে পিছিয়ে গেলাম, 35% বর্তমান আছে 15%, তার মানে 50% দিয়ে তো এই 50 লক্ষ শ্রমিকের মধ্যে 10 লক্ষ শ্রমিক আগামী 1 মাসের মধ্যে কিন্তু আপনি চাকরি হারাবে। এই যে অর্থনীতির একটা বিরাট আঘাত আসবে, এই জন্য এই সরকার যে দূরদর্শিতার অভাব দেখিয়েছে, এই জন্য শব্দটা বলেছি, সর্বজনতায় কথাটা বলেছি। সুতরাং আজকে এই দর কষাকষিতে তারা, আমি বলবো, ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই অংশীদারদেরকে আগে ইনভলভ করা উচিত ছিল। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা নতুন বিষয় এসছে আর কি। আমি ওইটাই বলি আর কি, যে আপনারা অনেকে পিয়ারের কথা দিয়ে আবার একটু, যেহেতু ওটার একটা সলিউশন হওয়া দরকার, কারণ আলোচনার এই জায়গা আছে। সেটা হলো যে অনেকে এটাই বলবার চেষ্টা করেন যে উচ্চকক্ষে গিয়ে আমরা পিয়ার কেন করি না কেন, তাহলে তো হয় 40% পেলে আপনি 40টা সিট পাবেন, 100টা যদি উচ্চকক্ষের আসন হয়। প্রশ্নটি হচ্ছে, আমি আপনার কথাতে আসি, আপনি এই উচ্চকক্ষকে কি বানাতে চান? এটা কি অর্নামেন্টাল কোনো একটা হাউস বানাতে চান, নাকি এরা সত্যিকার অর্থে এই দেশ গঠনে বা আইন প্রণয়নে তাদের কোনো ভূমিকার জায়গায় দেখতে চায়? যদি দেখতে চায় তাহলে সেটাকে সেভাবে আপনাকে বিহেভ করতে হবে। আপনি যদি তাদের কাছে ক্ষমতার কিছু এমন একটা জায়গা দেন যেটা সরকারকে বিব্রত করবার জন্য বা সরকারকে অস্থিতিশীল করবার মতো কোনো শক্তিমত্তা যদি উচ্চ হাউসের থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা জটিলতা জন্ম দেবে। কারণ দিন শেষে আমরা যাই বলি না কেন, এটা একটা লিখিত সংবিধান, যেটা একটা সংসদে পাশ না হলে আমাদের কোনো ঐক্যেরই কিন্তু বাস্তবায়নের কোনো জায়গা নেই। আমি সেখানে খুব সংক্ষেপে এবং খুবই বিনয়ের সাথে বলি, বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে বাদ রেখে এটা সম্ভব। এই উপলব্ধিতে অন্যদের আসতে সমস্যাটা করি। যদি বিএনপিকে বাদ রেখে যদি এরকম কোনো একটা সংস্কার করে দেশকে যদি সত্যিকার অর্থে গঠন করে ফেলা যায়, জনমতের সেই অংশটুকু যদি তাদের পেছনে থাকতো, তাহলে তো এই প্রশ্ন আসতো না। আপনি হয়তো বলবেন যে বিএনপি তাহলে এই কথাগুলো জোর গলায় কেন বলে, এটা বলে না যে আমাকে ছাড়া যখন করতে পারবো না তুমি সেই কথা জোর গলায় তোমরা বলো। সেটাই হলো আমাদের উপলব্ধির এই জায়গাটাকে বিএনপি এইভাবে দেখে, যে বিএনপি এই জায়গাতে একটা অ্যাকোমোডেটিভ একটা অবস্থানে থাকতে চায়, সবাইকে নিয়ে দেশটা গড়া। কারণ আজকে যদি একটা সরকার যেমন তেমন হলো, আমরা যে কথাটা বলছিলাম, সরকার যেমন তেমন করে হয়ে গেল, একটা নির্বাচন হলো, সরকারও হলো, কিন্তু আপনার যদি প্রবণতা থাকে যে আপনি সরকারকে ডিস্টেবিলাইজ করবেন, তাহলে আগামী সরকার আসবার পর দিন থেকে মিছিল আর প্রতিবাদের রাজপথে আমরা একই জিনিস দেখব। তাহলে কি এই পৌনঃপুনিকভাবে এই ঘটনার পুনরাবৃত্তি করবার জন্য কি আমরা এত বড় সংস্কার করতে যাচ্ছি? তাহলে সংস্কারের ক্ষেত্রে সবার যদি বোঝাপড়াটা যদি সহজ এবং কাছাকাছি হয়, তাহলে কিন্তু আমরা যে অর্জনটা করব সেটা কিন্তু জোর করে কোনো একটা ব্যবস্থাপনাকে চাপিয়ে দিয়ে কিন্তু সেটাকে আমরা অর্জন করতে পারবো না। এখানে আরেকটা কথা যেটা আসছিল আর কি, যে এখানে তারিখ ঘোষণা করতে সমস্যাটা করি। নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ, যেটা আমরা প্রত্যেকে জানি, এবং যে রাজনীতির যিনি আজকে প্রথম দিনের ছাত্র, তিনিও এইটুকু রাজনৈতিক তার ভেতরে উপলব্ধিটা আছে, আজকে একটা নির্বাচনের তারিখ এদেশের আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য থেকে সমস্ত কিছু চেহারা পাল্টে দিতে পারে।
একটা শুধু তালিকাটা ঘোষণা করে দিন, ওই পুলিশ শক্তিশালী হবে, ওই ব্যুরোক্রেসি আনসার্টেনিটিটা কেটে যাবে, ব্যুরোক্রেসিটা বুঝবে যে আমি একটা আগামী দিনে একটা রাজনৈতিক সরকারের অধীনে কাজ করার জন্য মানসিক প্রস্তুতি আমাকে নিতে হবে। সেনাবাহিনীর ভেতরে যে দোলাচলটা আছে সেটাও থাকবে না, এবং ব্যবসা যারা করছেন তারা বুঝবেন যে হ্যাঁ আমি এখন বিনিয়োগ করতে পারি। আপনি তো জানেন যে বৈদেশিক বিনিয়োগ জিরো, বৈদেশিক কোনো বিনিয়োগ দেশে নেই, কর্মসংস্থান বলতে কিছু নেই। উনিও বলছিলেন যে ফ্যাক্টরি বন্ধ হবে, 50 লক্ষের বেশি পরিবার দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। আর আমাদের জিডিপি ঐতিহাসিকভাবে 3-এর নিচে নামার জন্য সাংঘাতিক রকমের যুদ্ধ করছে আর কি, যে ওখানে যাবে। আমরা এত বড় একটা অর্থনৈতিক শক্তি যারা আমাদের দেশ পরিচালনা করছেন, বিশ্বের সর্বোচ্চ অর্থনৈতিক মেধা আমরা বলি তাদেরকে, তারা আমাদের দেশ পরিচালনায় আছেন। তাদেরকে একটা খুবই যেটা বিনয়ী একটা প্রশ্ন আমার, 3-0 সে দারিদ্র্য, কর্মহীনতা কিংবা পরিবেশকে না হয় আপনি শূন্যের কোঠায় নাই আনতে বলেন, স্বাস্থ্য সংস্কার করতে কে বাধা দিচ্ছে আপনাকে? আমি কি দেখেছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় গত সেই 17 বছরের জায়গায় নতুন কিছু এসেছে? শিক্ষায় কি আমরা সেই একমুখী আর সৃজনশীলের বাইরে নতুন কোনো শিক্ষা ব্যবস্থাপনা পেয়েছি? কে নিষেধ করেছে আপনাকে? আপনি পরিবেশ উন্নয়ন করবার জন্য, আমরা জানি যে পরিবেশের অনেক বড় বড় শক্তিধররা এখন সরকারে রয়েছেন, তারা আমাদেরকে কি সত্যিকার অর্থে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছেন? তাহলে এই প্রশ্নটা আসতেই পারে। কর্মসংস্থানের কথা আসতে পারে, যে যিনি বলেছেন যে যিনি কর্মহীনতাকে দূর করবেন, দারিদ্র্যকে তিনি জাদুঘরে পাঠাতে চান, তিনি যদি আমাদেরকে সত্যিকার অর্থে এদেশে একটা কর্মসংস্থানের চমৎকার একটা কাঠামো দেখাতে পারতেন, আমরা নিশ্চয়ই সেটা কিন্তু খুবই চমৎকারভাবে গ্রহণ করতে পারতাম। কথা হচ্ছিল আর একটা বিষয় নিয়ে, নেগোসিয়েশন করার জন্য আমেরিকান রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যে সমস্যার মধ্যে আমরা আছি। এত বেশি পরিমাণ ট্যারিফ দিয়ে যদি ব্যবসা করতে হয়, তাহলে ওনারা এই গার্মেন্টস বলি বা অন্যান্য রপ্তানিমুখী কোনো পণ্য অন্তত এই উত্তর আমেরিকাতে ঢুকবার মতো সাহস আর বোধহয় কোনো দিন করবে না। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিডা সম্মেলনের সময় যে কার্যপত্র আমাদের দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল, যেখানে তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমরা যে বাণিজ্যের যে $75 বিলিয়ন যে আমদানি করি, ওর ভেতর থেকে $2.5 বিলিয়ন আমেরিকা থেকে গম আমদানির জন্য যদি আমরা দিয়ে দিই, তাহলে তাদের যে বাণিজ্যের ভারসাম্য নিয়ে তারা যে কথা বলছে যে আমরা বাণিজ্য ভারসাম্যে আমরা এগিয়ে আছি, ওরা আমেরিকা পিছিয়ে আছে, এতদিন পরে এসে সরকার কিন্তু সেরকম একটা চুক্তি করতে যাচ্ছে। তাহলে অর্থনীতিবিদ হিসেবে আমরা কি আশা করব না যে কথাটি অর্থনীতিবিদ না হয়ে জনাব তারেক রহমানের ভবিষ্যৎদর্শী দৃষ্টিভঙ্গি থেকে উনি বলতে পেরেছিলেন যে $2.5 বিলিয়ন গম আমরা কেন আমেরিকা থেকে নিচ্ছি না? নিলে তো অন্তত তাদেরকে আমরা একটা আস্থার জায়গায় নিতে পারি যে এটা এরকম না যে আমরা শুধুমাত্র তোমাদের দেশেই শুধু রপ্তানি করি, আমদানি তোমার ওখান থেকে $2.5 বিলিয়ন আমি করতে পারি। তাহলে এই আয়োজনটি এতদিন পরে ওনারা করে আমরা কি জানি না কি মহা জাদুকরি তেলেসমাতি আমরা দেখলাম। তো ফলে সব কিছু মিলে আমাদের মনে হয় যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এক্সপেরিমেন্ট আর নয়। সরকার যদি সত্যিকার অর্থে জনপ্রত্যাশা পূরণ করতে চান, তাদের উচিত হবে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা, এবং যার মধ্য দিয়ে মানুষকে নির্বাচনমুখী করা না, শুধু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা যে উল্লেখযোগ্য উন্নতি যেটা প্রত্যাশিত ছিল সেখানে যেতে পারিনি। আর ওনারা মনে হয় না যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থান এগুলো নিয়ে খুব একটা বেশি ভাবলে তো 1 বছরে কিছু তো তার দৃশ্যমান কোনো পরিবর্তন বা দৃষ্টান্ত বা কোনো পদক্ষেপ তো আমরা দেখতে পেতাম। সেটা যখন পাইনি আমরা, তখন আর আশা না করে তাদের উচিত। এখানে আমি জাস্ট 3টে প্রশ্ন আপনাকে একই সঙ্গে করতে চাই। একটা হচ্ছে যে আপনি বলছেন যে এনাফ ইজ এনাফ, হয়তো আপনি যথার্থ বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার দল তো সেই অর্থে এই দাবিটাকে জোরালোভাবে উত্থাপন করছে না। মানে আমরা লন্ডন বৈঠকের পরেই দেখলাম যে নেতৃবৃন্দের অনেকের কথাবার্তায় সুর একেবারে 360 ডিগ্রি বদলে গেছে। আগের কথার সঙ্গে পরের কথার মিল খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার সম্পর্কে যে আলোচনাটা নানা মহলে আছে, সেই আলোচনার প্রেক্ষিতে আপনারা যে 15-16 বছর সংগ্রাম করেছেন, এটা নির্দলীয়, বিশেষ করে 14-র পর থেকে তো এই দাবিটা তত্ত্বাবধায়ক সরকারের, 13-র পর থেকে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে বা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, এই সরকার সেই নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারবে কিনা নির্বাচনে বা প্রাক নির্বাচনের পরিস্থিতি যদি আমরা আলোচনা করি। আর তৃতীয় হচ্ছে পুলিশের প্রসঙ্গ মিলনও তুলছিলেন, আপনিও তুলছিলেন, পুলিশ প্রশাসন সব মিলিয়ে সরকারের আসলে একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা? প্রফেসর ইউনূসও খুব বেশি দিন হয়নি, আগেও তিনি বলছিলেন যে নির্বাচনের জন্য পুলিশ এবং প্রশাসন প্রস্তুত নয়। তো কবে প্রস্তুত হবে তারা? কতদিন লাগে এই প্রস্তুতির জন্য? এটা যদি ভিন্নভাবে আমি বলি, যত দিন যাবে তাদের প্রস্তুতি তত দুর্বল হতে থাকবে। কারণ আমরা কিন্তু সাম্প্রতিককালে মাঠে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি একের পর এক দেখছি, সেখানে তাদের সক্ষমতা
সত্যিকার অর্থে উন্নতির দিকে গেছেন, অবনতির দিকে গেছে, এই নিয়ে বোধহয় প্রশ্ন করবার আমার প্রয়োজন নেই। যে কোনো একজন সাধারণ মানুষের প্রশ্ন উত্তরটা খুব সঙ্গতভাবে পাবেন। আপনার দেশের বিভিন্ন জায়গাতে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করবার মতো শক্তিমত্তা আমাদের দেশের পুলিশ বাহিনীর নেই, এটা যদি আমাকে বিশ্বাস করতে হয় তাহলে কিন্তু আমরা আমাদের দেশের জন্য কিন্তু খুব ভালো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা চিন্তা করতে পারবো। তো ফলে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু সম্প্রতি বলেছেন যে এই সরকারের একটা ভালো নির্বাচন দেওয়ার সদিচ্ছা আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন করবার মতো সময় বোধহয় এসে গেছে। কারণ উদ্দেশ্য যদি এরকম হয় যে আমার সুবিধা মতন সময়টাই হলো লেভেল প্লেইং ফিল্ড, অথবা আমার প্রত্যাশিত চাওয়াটাই হলো ঐক্যমত্যের সনদ কিংবা ঐক্যমতের সংস্কার, তাহলে আমি জটিলতা বাড়াতে চাইছি। আমি কিন্তু সমাধানের জায়গাতে আমি আসছি এই কথাটা বলতে পারবো না। তো এখন সরকার পরিচালনাতে আপনি যদি শুধু মনে করি আমরা যে যাদের একাডেমিক বা শিক্ষাগত যোগ্যতাই শুধুমাত্র দেশ পরিচালনা করার একমাত্র যোগ্য তার মাপকাঠি, তাহলে সেই অর্থে এই সরকারের হয়তো A+ ওনারা পেয়ে গেছেন আর কি, এটা হয়তো বলবেন। কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে জনগণ তাদেরকে এই মুহূর্তে কতটুকু নাম্বার দিয়েছেন সেটা ইতিহাস বিবেচনা করবে। তবে ইতিহাসকে বিবেচনার জন্য যদি অত লম্বা সময় অপেক্ষা করি তাহলে বর্তমানের কিন্তু 12টা বাজবে। তো সেই বিবেচনাতে আমার মনে হয় যে এনাফ ইজ এনাফ কথাটা বলতে আমি এটা বুঝেছি যে এই মুহূর্তে সরকারের উচিত হবে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় বলে দেয়া, যে এই সময়টাতে দেশে জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে। আপনি কি বিশ্বাস করেন যে এই অ্যাপ্রোচে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিবে বলে মনে হয় আপনার কাছে? মানে অনেকে বিশ্বাস করতে চান না, সেই কারণে আপনাকে প্রশ্ন করি। এই মৃদু অ্যাপ্রোচে নিশ্চয়ই কিছু হবে না, বা আপনার তৃতীয় মাত্রা এই টেবিলে বসে হয়তো সেটা আমি আদায় করতে পারবো না। তবে আদায় করার পদ্ধতি প্রক্রিয়াগুলো যেটা আমরা রাজনৈতিকভাবে যেটা জানি, যেটা সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আবার যাব, কেন যেতে হবে? কেন যেতে হবে? আমি কি তাহলে বলবো যে এই সরকারও সেই আগের সরকারের মতন কি তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মুখর হয়ে রাজপথে নামতে হবে? এটা যদি হয় তাহলে আমাদের জাতির জন্য সত্যিকার অর্থে হতভাগ্য জাতি ছাড়া আর কিছুই বোধহয় বলার থাকবে না। মিস্টার গোলাম সালাম মিলন, একই প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই আমি। দেখেন, 24শে আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটার আকাঙ্ক্ষা তো ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ করব এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত। সেই বন্দোবস্তের প্র্যাকটিক্যালি আমাকে যদি বলেন, আমি ইন্টারাপ্ট করি, এই আকাঙ্ক্ষা 54 বছরে তৈরি হয়েছে, বিশেষ করে আরও গত 14-15 বছরে তৈরি হয়েছে একটা। কিন্তু আপনি যদি মুভমেন্টের কথা বলেন, মানে জুলাই অগাস্টের মুভমেন্টের কথা বলেন, আকাঙ্ক্ষা কিন্তু মানুষের একটাই ছিল, মানুষ রাস্তায় নেমেছে একটাই, অন্য কোনো স্বপ্ন না, সেটা হচ্ছে স্বৈরাচারকে বিদায় করতে হবে। মানে আমি দেখি না, আমি তো পুরোপুরি ইনভলভ ছিলাম, নিজে এনগেজ ছিলাম, সো আমি দেখিনি যে মানুষ অন্য কিছু তখন চেয়েছে। শুনেন, আপনি যেটা একটা পরিবর্তন চেয়েছে, একটা পরিবর্তন চেয়েছে। আজকের দিনটা আমার মনে পড়ে, আজকে মাদ্রাসা ছাত্র নামছিল, মাদ্রাসা ছাত্র যেমন নামছে, ছাত্ররা যেমন নেমেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় নামে নাই এমন কেউ, রিকশাওয়ালারা নেমেছে, আমাদের ছিন্নমূল মানুষ, আমাদের ঘরের বধূরা, কন্যারা, শিশু বাচ্চা সহ নেমেছে। এটা তো সত্যি কথা। কিন্তু সেটা নেমেছে একটা পরিবর্তনের পর কি আপনি আগের বাংলাদেশে থাকবেন না? যে বাংলাদেশে আমরা যদি মনে করি যে সেই, কিন্তু হঠাৎ করে কি একটা দেশ, একটা জনগণকে আমূল বদলে দেওয়া যায়? আজকে আমি এই সুন্দর কথা বলছি, প্রসেসের মধ্যে দিয়ে বদলাতে হয়। তাহলে আর আপনি কি জোর করে কোনো কিছু বদলাতে পারবেন? কিছু করা যাবে না। আপনি বলি 3টি প্রজন্ম, 14, 18, 24, 3টা প্রজন্ম ভোট দিতে পারে। আপনি তো এখন ভোট দিতে চাইছেন না। ভোটের ব্যাপারে আপনি বলছেন যে এটা হতে হবে আগে, ভোটের আগে ওটা হতে হবে। ফিল্ড করা ছাড়া যদি আপনি নির্বাচন করেন তাহলে জাতীয় সংকটকে তো আরো মানে গভীরভাবে নিয়ে যাবে। এক লেভেল প্লেইং ফিল্ড করতে হলে তো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। ইয়েস, আমি নীতিগতভাবে এদের প্রথম বিচার হইতে হবে। যারা বিচার করেন, যেমন পাকিস্তানের এবডো, ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশনটা আপনি জানেন 1959-এ যেটা হয়েছিল। আপনি দরকার হলে এই লম্বা বিচারেরই না করে 2024-এ যারা পার্লামেন্টে ছিল কিংবা আরও যারা দোষী সাব্যস্ত এদেরকে অ্যাপ্রুভ করে দেন, তারপর বিচারের যারা বেরিয়ার পরে ইলেকশন করবে। এইটা করে আপনি আমি মনে করি না যে আজকে আওয়ামী লীগকে যে এটা কি করা হয়েছে, কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। আজ জাতিসংঘ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা বলতেছে আওয়ামী লীগকে কিংবা সব দলকে নিয়ে ইলেকশন করতে হবে। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলার স্কোপ নেই, তারা যেটা করেছে এটা মানে ক্ষমার অযোগ্য। কিন্তু তারপরেও তাদের সমর্থক গোষ্ঠী একটি বিশ্বাসকে আপনি ভাঙবেন কিভাবে? তারা তো তাদের মতো করে একটু ভোট দিতে চাইবে। তারা যদি আওয়ামী লীগের নামে হয়তো এইবার ইলেকশন করবে না, তাদের লোকগুলি তো কাউকে না কাউকে ভোট দিবে অথবা স্বতন্ত্রভাবে ইলেকশন করবে। আমি সেজন্য বলতেছি যে এইবার অন্তত
জিলু ভাই, আপনার মাধ্যমে আমি যেটা বলতে চাই, যেই 3টা প্রজন্ম ভোট দিতে পারে নাই, আমরা এবার ভোটটা দিতে চাই। ভালো লোকরা যাতে আসে, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক, রাজনীতিতে যাতে করে একটা সুস্থ রাজনৈতিক সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে মেধা সৃজনশীল লোকেরা যাতে আসতে পারে। এখন আপনি যেটা বলছেন, আমি আপনার স্পিচের সাথে একমত হয়ে বলতেছি। এখন এই ভালো লোকদেরও তো আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি, বামপন্থী ভালো লোক, ধর্মভিত্তিক রাজনীতি করা ভালো লোকদের, তারা ক্ষমতায় গেলে কি হয় সেটা দেখেছি। সৃজনশীল লোকদের কথা বলছেন, সৃজনশীল লোকদের শাসনও তো আমরা দেখি না, আগেও দেখেছি, এবারও দেখি। তো ইয়েস, এখন তো সৃজনশীল অনেক লোক এখন উপদেষ্টারা আছেন, কিন্তু আপনাকে এই অনুষ্ঠানের আগে বলতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা রেখে বলতেছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র, যে একজন মানে ফার্স্ট ক্লাস পাওয়া কোনো শিক্ষক কিংবা কোনো পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রপ্রধানকে যদি রাষ্ট্রপতি কিংবা বানায় দেন, উনি হয়তো ভালো শিক্ষা দিতে পারবেন, কিন্তু কার্যকর ক্ষেত্রে উনি ভূমিকা নিতে পারবেন না। এই কারণে, কারণ রাজনীতিটা হচ্ছে প্রসেস, ডেমোক্রেসিটা একটা কালচার, ডেমোক্রেসিটা একটা সাবস্টেন্স। আরেকটা প্রশ্ন আমি বলে যাওয়ার আগে করতে চাই। আপনি নিজে ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন এক সময়। ডাকসু ইলেকশনের তারিখ সম্ভবত 29শে জুলাই ঘোষণা করা হবে। আপনি কি মনে করেন কিনা যে ছাত্র সংসদগুলোর নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের অনেকের দাবি আছে, জামাত অনেক সময় বলেছে বা এনসিপিও বলেছে, ইভেন স্থানীয় সরকার উপদেষ্টা অনেকবার বলেছেন, এই নির্বাচনগুলো আসলে জাতীয় সংসদ নির্বাচনের আগে করা উচিত হবে কিনা? বা না, এই জায়গাটা আমি বলি যে স্থানীয় সরকার নির্বাচন, ইভেন ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশন, ছাত্র সংসদগুলোর নির্বাচন, না এইখানে ডাকসু মানে যেই রাজনৈতিক বাস্তবতার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ আছে, তাতে এই নির্বাচনগুলো পরিস্থিতিকে জটিল করবে না পরিস্থিতিকে আরো উন্নত করতে সহায়তা করবে? আপনাকে একটি কথা বলি যে বিগত 17 বছরে হাসিনা সরকারের সময় একটাই ডাকসু ইলেকশন হয়েছিল, যেটা ভিপি নূর ইলেকশন হয়েছিল। এর আগে এরশাদ সাহেবের সময় একটা ইলেকশন হয়েছিল, যেখানে আমাদের আমানুল্লাহ আমান সাহেব হয়েছিলেন। এর আগে আপনি জানেন জিয়াউর রহমানের সময়, যেখানে আমিও ডাকসুর ভিপি ইলেকশন করেছিলাম, আমার প্রতিদ্বন্দ্বী মান্না ভাই ছিলেন, মান্না ভাই জিতেছিলেন। সুতরাং এরা যদি ডাকসু নির্বাচন করে, তো অসুবিধা কি? আমি মনে করি, আমি ছাত্র রাজনীতির একজন হিসাবে বলতে চাই যে সেটা যদি পক্ষপাতমূলক না হয়, যদি সত্যিকারভাবে ছাত্রদের এখানে নির্বাচন হইতে পারে, আমরা একটা হইতে পারে। কিন্তু আমি মনে করি না যে এই ছাত্রদের যে নির্বাচিত যে হবে ভিপিজিএস, তারাই ক্ষমতা আসবে, এই ধারণা করার কোনো মানে হয় না। আরেকটা কথা বলতে চাই, এই যে আপনি একটু আগে জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছিলেন, ছাত্র বা ক্যাম্পাসগুলোতে কি সেই পরিবেশ আছে? সকল ছাত্রদের অধিকার কি সমভাবে নিশ্চিত করা গেছে? ইভেন আপনি যদি ছাত্রলীগকেও মাইনাস করেন, আপনি ছাত্র দলও তো অনেক জায়গায় সেটা তো প্রমাণ শক্তি থাকা সত্ত্বেও দাঁড়াতে পারে না। ছাত্র দলের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং যারা ছিঁড়েছে তাদের শক্তি। তাহলে আপনার কথার সুন্দর উত্তর আছে, সেটা হলো যে এইটাই তো প্রমাণ হবে যে বিশ্ববিদ্যালয় লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, এটা দিয়ে তো প্রমাণ হবে। সুতরাং আমি আবার, আপনি স্থানীয় সরকারের কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে আজকে বিএনপির আপনারা যারা বলে যে আজকে যে মেয়র হতে চেয়েছিল ইশরাক ঢাকা দক্ষিণ, তিনি হাসিনার আমলের নির্বাচনে অংশগ্রহণ করে উনি হইতে চাইছেন, চাওয়ার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না, কিন্তু আলটিমেটলি পারেন না। যাই হোক, এই সরকার হয়তো হইতে দেয় না, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্নটা হলো যে এই সরকারের সময় এই স্থানীয় সরকার নির্বাচন আমি চাই না, কিন্তু কিছু ক্ষেত্রে চাই। ঢাকার 4টা সিটি কর্পোরেশনে আপনি মানে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আমরা তো টেস্ট করতে পারি পুলিশের সক্ষমতা, নির্বাচন কমিশনের সক্ষমতা। আমরা তো টেস্ট করতে পারি যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন আমরা করতে হয়, এই সরকার কতটুকু সক্ষম। আপনি হুট করে যদি একটা ইলেকশন দিয়ে দেন, আমাদের মতো যারা ভদ্রলোক তারা গিয়ে মাঠে গিয়ে কতটুকু করতে পারবে, এইটা তো জাতি দেখার তো প্রয়োজন আছে। আর 2 নম্বর হলো যে পিআর যেটা বললেন, এইটা ধরেন এই যে ইসলামিক দলগুলো ঐক্যমত হয়ে কিংবা এনসিপি আরাম মিলে যেটা চাচ্ছে, এটা হুট করে দেওয়ার কোনো কারণ নাই। আর একটা কথা বলবো, আওয়ামী লীগ, শেষ কথাটা, আওয়ামী লীগ চেতনা রাজনীতি করছে, যে মুক্তিযুদ্ধের চেতনা, এখন হচ্ছে আবার 24-এর আন্দোলনের চেতনা। মনে হয় যেন আন্দোলন একটা গোষ্ঠী করছে, পুরা জাতি, 71-এ যেমন পুরা জাতির অবদান আছে, ঠিক 24-এ কিন্তু পরোক্ষ প্রত্যক্ষ প্রত্যেকের অবস্থান আছে, যারা নাকি ছিল না। সুতরাং আমি যেটা বলবো যে জাতীয় ঐক্যমত্যের দরকার। ভাই, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হন, যদি আমরা ফেব্রুয়ারির মধ্যে, যেটা একমত হয়েছেন লন্ডনে বসে, এটা যদি না হয়,
তাহলে আগামী এর পরে 2 বছরে কোনো ইলেকশন হবে কিনা আমার প্রফেসর ব্যক্তিগত মনে, এবং সেটা জি। গণতন্ত্রের জন্য কিন্তু খুব হবে। ধন্যবাদ। সেটা অন্য হবে, যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা প্রশ্নবিদ্ধ। ধন্যবাদ হ্যাঁ, প্রফেসর হোসাইন। আমি আপনার সাথে শতভাগ এগ্রি করি যে নির্বাচন বিলম্বিত হলে আমাদের জন্য কোনো সুখকর ভবিষ্যৎ অপেক্ষা করছে না। সেটা যে কোনো একটা রাজনৈতিক বিশ্লেষক যিনি একটা সাধারণ চিন্তা করেন তিনি বলতে পারবেন। কতগুলো কথা এখানে এসেছে আর কি। লেভেল প্লেইং ফিল্ড শব্দটিকে আমরা খুব বেশি সাদামাটা করে ফেলেছি। লেভেল প্লেইং ফিল্ড মানে যদি এরকম হয় যে আমার জন্য সুবিধাজনক ফিল্ডটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, তাহলে লেভেল প্লেইং ফিল্ডের ভুল অর্থ করছি আমরা। বলছি আমাদের লেভেল ফিল্ড না হলে নির্বাচন করব না। তো একটা দল তো 300 আসনে তার প্রার্থীতা দিয়ে দিয়েছে। আবার কোনো দল নিজেই কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে গিয়ে বলছে প্রার্থী দিয়েছে যে দলটি, সেই দলটি আবার নির্বাচন এত তাড়াতাড়ি চায় না, উনি নানান শর্ত অথচ তারা কিন্তু অলরেডি নির্বাচন যদি আমি বলি একটা রেস, তারা কিন্তু অলরেডি দৌড়ানো শুরু করে দিয়েছেন। সে দৌড়ানো শুরু করতে গিয়ে আমি বলছি যে না, দৌড় কিন্তু এখনো শুরু করা যাবে না। অথচ কিন্তু ওনারা দৌড়ানো, সেই ট্র্যাকের অর্ধেকটা ট্র্যাকের প্রায় 1/4 ট্র্যাক কিন্তু তারা ক্রস করে ফেলেছেন। আবার আরেকটা দল যারা বলছে তার লেভেল প্লেইং ফিল্ড বা ছোটো যারা হয়তো আপাতত বলবো যে নবাগত বলি যাদের, সেটা হচ্ছে তারা বলছেন যে তারা 200টার বেশি সিট পাবেন। বিএনপির জন্য আসনও তারা নির্ধারণ করে দিয়েছেন। তো ফলে নির্বাচনের আসন ব্যবস্থাপনা তাদের যদি এত বড় মনে জনসমর্থনের ভিত্তিটা যদি তারা মনে করে থাকেন, তাহলে এটাতে বেস্ট টাইম। কারণ একজন রাজনৈতিক দল কখন নির্বাচনটা চাইবে? যখন তার কাছে মনে হবে যে সবচেয়ে সুইটেবল সময়। যারা মনে করছেন যে এখন গেলে 200টা আসন পাওয়া যাবে, পরে নাও পাওয়া যেতে পারে, তাহলে এই মুহূর্তে তো তাদের নির্বাচনটা চাওয়া উচিত। তো ফলে এটা হচ্ছে বৈপরীত্যের জায়গা। আর একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি সম্প্রতি যে সমস্ত কিছু আইন শৃঙ্খলাজনিত কিছু দুর্ঘটনা বা মর্মান্তিক ঘটনা যেটা হয়েছে, তার পরপরই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক ব্যঙ্গাত্মক যে ঘটনাগুলো ঘটেছে, যেটা স্বৈরাচারের আমলে 17 বছরে যেটা ঘটেনি, এরকম ঘটনাটি ঘটেছে, এটা কি কেউ বলবে যে স্বতঃস্ফূর্ত? এটা একটা অর্কেস্ট্রেট, এটা পরিকল্পিতভাবে একটা ঘটনাকে সামনে আনা হচ্ছে যে ঘটনার সাথে বিএনপির কোনো রকম দায়বদ্ধতা ছিল না, সেটাকে সামনে এনে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে। যদিও সুখকর কথা এই কারণে বলবো যে বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, তারা সংঘাতকে এড়িয়ে গেছে। কারণ এই মুহূর্তে সংঘাত কাউকেই সম্মানিত করে না। আরও একটা জিনিস আমরা দেখব যে দেখবেন খেয়াল করে যে দলটি বৃহৎ একটা সমাবেশ কিছুদিন আগে করেছে, 2 দিন আগেই, ভালো, আমরা সেই উদ্যোগকে সমর্থন জানাই, এটা হতেই পারে। সেখানে কয়েকটি দলকে ইচ্ছা করে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু যখন তার শীর্ষ নেতৃত্ব যখন সেই সভাস্থলে যখন বক্তব্য প্রদানকালে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে কিন্তু তাকে দেখতে কিন্তু বিএনপির মহাসচিব এবং স্থানীয় আমাদের স্থায়ী কমিটির সদস্যরাই গেছেন। রাজনীতির এই শিষ্টাচারের জায়গাটা সৌন্দর্য, সেটিকে বজায় রাখা এবং সেটাকে রেসিপ্রোকেট করা, তার বিপরীতে নিজেদেরকে অন্তত সেই জায়গাতে নেওয়ার চেষ্টাটাই হবে আমাদের সবারই শুভবুদ্ধির পরিচায়ক। কারণ আমি না জিতলে লেভেল প্লেইং ফিল্ড নেই, বা আমার নির্বাচনের নিশ্চয়তা না পেলে, আমার সেই সক্ষমতার নিশ্চয়তা না পেলে আমি লেভেল প্লেইং ফিল্ড বলবো না। এটা যদি বলিতে প্রকারান্তরে আমি এটা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করবার কাজটি করছি, এবং অনির্বাচিত সরকারের যে সুফলগুলো আমরা পেতাম বলে আশা করছি, ক্রমাগতভাবে কিন্তু তাদের সক্ষমতার জায়গাতে তারা কমে যাচ্ছে। এমনকি অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রেও যে কথাটি হচ্ছিল যে রেসিপ্রোকাল ট্যারিফে আমরা 37%, এই ট্যারিফ দিয়ে আমরা বিশ্ব বাণিজ্যে টিকে থাকবো কতটুকু, সেটা চ্যালেঞ্জ কতটুকু, এবং এই প্রত্যেকটি কর্মোদ্যোগ আগামী সরকার যারা ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আসবে, তাদের যদি বাজেটের 25% অর্থ যদি সেই ধার পরিশোধের জন্য, বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যদি ব্যবহার করতে হয়, কর্মসংস্থানের এরকম নাজুক পরিস্থিতি থাকে, দারিদ্র সীমার নিচে যদি এতজন লোক বাস করে, জিডিপির ক্রমাগত নিম্ন হারের দিকে যদি যেতে থাকে, তাহলে একটা সরকারকে কি আমরা এই কথা বলার জন্য প্রস্তুত করছি যে আগের স্বৈরাচারই ভালো ছিল? কারণ তারা যখন দেখবেন যে সরকারের কাছে প্রত্যাশা পূরণ করার জন্য তো তাকে কিছু দিতে হবে। একটা হাওয়া থেকে বা বাতাস থেকে তো একটা সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারবে না। কর্মসংস্থানের জন্য ব্যবসার পরিবেশের দরকার আছে। অর্থনীতিকে সজাগ রাখতে গেলে অর্থনৈতিক বৃদ্ধির যে সমস্ত নিয়ামক কাজগুলো আছে সেটা করবার প্রয়োজন রয়েছে, এবং পরিবেশকে ঠিক রাখার জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সেই উদ্যোগগুলো নেওয়ার প্রয়োজন আছে। সেই উদ্যোগের জায়গায় আমি কিছুই করব না, একটা অপ্রস্তুত সরকারকে আমি নির্বাচিত সরকার করে মাঠে ঠেলে দিলাম, এই বোঝাটা তাদের কাঁধে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ রকম অন্যায় হবে। এবং জনগণও হয়তো একটা পর্যায়ে গিয়ে তাদেরও প্রস্তুতি হয়তো করতে হবে এরকম যে আগামী দিনে খুব বেশি প্রত্যাশা আপনারা করবেন না, কারণ প্রত্যাশা পূরণ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট লাগে, যে মাল মশলা লাগে, সেটা কিন্তু এই সরকার ক্রমাগতভাবে কিন্তু এটাকে দৈন্যতার দিকে নিচ্ছে। ফলে সরকার যিনিই আসুক না কেন, তার পক্ষে কিন্তু জনগণের এই প্রত্যাশা, অন্তত অর্থনৈতিক প্রত্যাশাটা
পূরণ করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হবে। আমি ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গটা একটু আলোচনায় নিয়ে এসেছিলাম। আপনি কি মনে করেন, অনেকেই মনে করেন যে এই দাবিটা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির যে ছাত্র সংগঠন আছে এবং একই সঙ্গে ছাত্র শিবিরের, তারা বিভিন্ন জায়গায় তারা মনে করে যে পরিবর্তিত মানে অগাস্টের অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে যে আবহ তৈরি হয়েছে সেটাকে ব্যবহার করে তারা একটা সুবিধা আদায় করতে পারবে এবং সেখানে ছাত্রলীগ নেই, ছাত্রদলকে খানিকটা মার্জিনালাইজড করে রাখা চেষ্টা আছে এবং এটা করে এই সুবিধাগুলো যদি তারা ছাত্র সংসদগুলোতে যেতে একটা জাতীয় নির্বাচনও সেটার একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনি বলেন? আসলে এই আলোচনার এই অংশটুকুকে আমি যেতে চাইনি অন্য একটি কারণটা এটা নয়, সেটা হচ্ছে যে রাজনীতিতে আমরা কি বলবো, আমাদের রাজনীতিতে সততা বা বিশুদ্ধতা থাকবে না, নাকি সততায় রাজনীতির অস্ত্র হিসেবে কাজ করবে? কারণ আমরা কিন্তু আজকে এই যাদেরকে বলছেন যে দুটি দলের কথা আপনি বললেন, তাদের কিন্তু 2 বছর আগের কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হবেন। তারা যাকে নেতা হিসেবে স্লোগান দিয়েছেন, যারা বলেছেন যে জাতির জনকের বিরুদ্ধে কিছু করা যাবে না, শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, পদবি হোল্ড করেছেন এবং তাদের সেই রাজনৈতিক পরিচয়, সেই ছাত্রলীগের সাথে তাদের সম্পৃক্ততা, তাদের দলীয় পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে থেকেছেন, সেই হোস্টেলে থেকেছেন, হলে থেকেছেন, পরীক্ষা দিয়েছেন নির্বিঘ্নে। পরবর্তী পর্যায়ে হঠাৎ করে ভুল পাল্টে বলবেন যে আমি তো যেটাকে কৌশলগত কারণে আমি ছাত্রলীগের সাথে ছিলাম, আমি কিন্তু তা নই, আমার এটা। তার বিপরীতে ছাত্র দলে যে ছেলেটি রিমান্ডে নির্যাতিত হয়েছে, হলে হোস্টেলে যাকে জায়গা দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয়ে যাকে বিতরণ করা হয়েছে, তার রাজনৈতিক বিশুদ্ধতাকে আমি কি একই জায়গাতে নিয়ে যাব? তাহলে রাজনীতিতে যদি সততাকে যদি আমি একটা সততার জায়গাকে যদি প্রতিস্থাপন করতে চাই এবং সেটা যদি এই মূল্যবোধটা যদি তরুণ প্রজন্মকে বা শিক্ষার্থীর মধ্যে যদি আমি ঢুকিয়ে দিই, তাহলে কি আমি খুব সৎ কাজটি করব? তাহলে এই অসততার প্রেক্ষাপটকে নিয়ে যারা এই সুবিধাটি নেওয়ার চেষ্টা করছে, তাদের অন্তত শুধুমাত্র একটা নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তাদের ফল প্রকাশ বা তাদের ফলাফলটাকে জাতীয় নির্বাচনে প্রভাবিত করার চেষ্টাটাকে আমি এই অর্থে সমর্থন করতে চাইব না, এর মধ্যে সততা কিছু নেই। ফলে মূল জায়গাটি হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন, সেটাই জনগণের প্রত্যাশার জায়গা এবং সেটাতে ওই ছাত্ররাও তো অংশ নেবে, সমস্যা তো নেই, তারাও তো ভোটার। তো ফলে যদি নিজের ভোটাধিকার প্রয়োগের জায়গা থাকে, তাহলে এই খণ্ডিত জায়গায় না গিয়ে বৃহত্তর পরিসরে গিয়ে আমরা যেন সবাই ভোটাধিকার প্রয়োগের চিন্তা করি। মিস্টার গোলাম সারাবিল্লাহ, শেষের দিকে যে 2 মিনিট সময় ক্লোজিং রিমার্কস। ক্লোজিং রিমার্কস আমি বলতে চাই যে মওদুদ ভাইয়ের সাথে আমাদের স্প্রিটের কোনো আমাদের বক্তব্যের কোনো ডিফারেন্স নাই, তবে কৌশলগত দিক আছে। লেভেল প্লেইং ফিল্ড এবং আইনের শাসনকে যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে তো একটা অর্থবহ নির্বাচন হবে না। এবং আমরা মনে করি যে আজকে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং বর্ষপূর্তিতে শুধু এটাই বলবো যে জাতীয় ঐক্য যদি আমরা বজায় না রাখতে পারি, তাহলে ফ্যাসিবাদের পুনর্বাসন আবার হবে। এবং আরেকটা কথা বলি যে আপনার এই লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, চাঁদাবাজি হচ্ছে, আমরা এটা বন্ধ করতে পারছি। যদিও বিএনপির আজকে অনেক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু সেটা হয়তো সীমিত হয়ে আসছে। কিন্তু 4000কে বহিষ্কার করার পরও কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়েছে, হাট বাজার কিন্তু দখল হয়ে আছে। এটা কিন্তু বাস্তবতা, এটাকে অস্বীকার করতে পারবে না। 2, স্কুল কলেজগুলিতে কারা বসে আছে। আজকে ক্ষমতায় যাওয়ার আগে পাবলিক বলতেছে যে ওনারা ক্ষমতায় আসলেন না, এখনই ক্ষমতা ভোগ করতেছেন। এই কথাগুলি বিবেচনা আনতে হবে মওদুদ ভাই। আজকে যে কথাটা বলতে চাই যে বিএনপি বড় দল, 15 বছরে 17 বছরে বিএনপির অবদানকে অস্বীকার করার উপায় নেই। তারা যে অত্যাচারিত হয়েছে, কিন্তু গোলটা শেষ পর্যন্ত কিন্তু ছাত্ররাই করেছে, তাদের অবদানকে যেমনই করা যাবে না। আর গোল যে ছাত্ররা করেছে কিংবা জনতা করেছে, এটা তো কোনো রাজনৈতিক নেতৃত্বের 5ই আগস্টের পরিবর্তন হয় না, এটা তো স্বীকার করতে হবে। সবার অবদানের মূল কেন্দ্রবিন্দু 5ই আগস্ট। এখন যদি মনে করা হয় যে এটা অমুক দল করেছে আমার মনে হয় ঠিক হবে না। কনক্লুডিং রিমার্কসটা হলো যে আমরা বিভাজন চাই না, আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চাই এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আপনি বললেন যে লেভেল প্লেইং আমার জন্য কেন? তত্ত্বাবধায়ক সরকার যখন হয়েছিল, 3টা তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশ কি অপেক্ষাকৃত ভালো নির্বাচন দেখে নাই? আমরা কি সেই তত্ত্বাবধায়ক সরকার যেখানে যদি ঐক্যমত হয়, এই সরকারকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারকে যদি দায়িত্ব দেওয়া হয়, কেন লেভেল প্লেইং ফিল্ড হবে না? এই যদি অক্টোবরের মধ্যে নভেম্বরের মধ্যে এই সরকারকে তত্ত্বাবধায়ক কাছে ক্ষমতা হস্তান্তর করে লেভেল প্লেইং ফিল্ড করে এটা নির্বাচনের ব্যবস্থা করা হোক, এটাই হলো। আমি শেষের কথা এটা বলি যে আমাদের মেডিকেল টার্মে একটা কথা ইরিভার্সিবল শক, যে এই জায়গাতে শকে গেলে আপনি আর ফেরত আসতে পারবেন না। সেই জায়গাতে আপনি যতই চিকিৎসা দেন না কেন, মৃত্যু অবধারিত। তো ফলে অর্থনীতিতে, রাজনীতিতেও কিন্তু এরকম একটা ইরিভার্সিবল শকের জায়গা আছে। তো যতক্ষণ পর্যন্ত এই শকটা প্রতিরোধযোগ্য,
আমরা অর্থনীতি থেকে একেবারে পুরোপুরি ধ্বংসের মুখে না ফেলে দিয়ে, রাজনৈতিক সংস্কৃতি অথবা বিভাজনটাকে একেবারে ধ্বংসের মুখোমুখি না দিয়ে যতক্ষণ পর্যন্ত এটাকে রিভার্সিবল পর্যায়ে আছে বলে আমরা বিশ্বাস করছি, তখনই কিন্তু আমাদের বোধহয় সিদ্ধান্তটা নেওয়া উচিত। এবং সেই সিদ্ধান্তের জায়গা হলো একটাই, যে একটা সুন্দর একটা জাতীয় সংসদের নির্বাচন হলে দেশের পরিস্থিতির আমূল পরিবর্তন হবে, এই বিশ্বাসটিকে আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাপ সরোয়ার মিলন এবং প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, তবে একটা বিষয় ওনাদের মধ্যে ঐকমত্য আছে, সেটা হচ্ছে যে নির্বাচন যত বিলম্বিত হবে জাতির জন্য, দেশের জন্য দুর্ভোগ তত পারবে। কাজেই অনতি বিলম্বে জাতীয় নির্বাচন, অন্য যে কোনো নির্বাচন আগে জাতীয় নির্বাচনের আয়োজন করা দরকার। গতকালের দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি আবারও শেষ করবার আগে তাদের প্রতি আমাদের সমবেদনা, এবং আমরা যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মা শান্তি কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা, এবং সকল পরিবারের, ভুক্তভোগী পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমরা আশা করব সরকার তার সবটুকু দিয়ে সর্বোচ্চ যতটুকু সম্ভব এই দুর্ঘটনার যারা শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, সুচিকিৎসার ব্যবস্থা করবেন। এবং এর বাইরেও আমরা শুনেছি যে বিএনপির পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল সামগ্রিকভাবে নাগরিক সমাজেরও দায়িত্ব ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, এবং তাদের যারা আহত হয়েছেন তাদেরকে যত দ্রুত আরোগ্যের ব্যবস্থা করা যায়, এবং পরিবারগুলোর যে সংকটের মধ্যে পড়ছে সেই সংকটকে কাটিয়ে উঠতে সহায়তা করবার অনুরোধ আপনাদের সবার প্রতি থাকলো। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।